প্রিয় স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। এটি হচ্ছে সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতা থেকে কিন্তু তোমরা 4টি মার্ক অবশ্যই পাবে। তো আজকের এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু, এবং শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তোমরা 4টি মার্ক একদমই পাবে। তো দেখো, ভিডিওর প্রথমে আমি তোমাদের বলে দিই আমি এই ভিডিওতে তোমাদের কিভাবে আজকে পড়াবো। তো প্রথমে তোমরা অবশ্যই লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পাবে, তার সাথে কবিতাটিতে যে পোয়েটিক ডিভাইস গুলো রয়েছে সেই পোয়েটিক ডিভাইস গুলো কিন্তু আজকে তোমাদের খুব ভালোভাবে বোঝাবো। যেমন গতদিনে যে ক্লাসটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দ্য কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ভালো করে কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো খেয়াল করবে। এই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এটি থেকে কিন্তু তোমরা 3টি মার্ক অবশ্যই পাবে। তোমাদের অনেকেরই ভয় আছে যে সেকেন্ড কামিং আমরা কিভাবে পড়বো, কিভাবে। প্রত্যেকটি লাইনে কিন্তু গভীর অর্থ লুকিয়ে রয়েছে, তো সেইগুলো আমরা অবশ্যই জানবো। তো তার আগে চলো আমরা সেকেন্ড কামিং কে লিখেছেন এটি আমরা জেনে নিই। এই সেকেন্ড কামিং কবিতাটি কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস লিখেছেন, কিন্তু একজন কালজয়ী কবি ডব্লিউ.বি. ইয়েটস। ওকে, তো এনার পূর্ণ নাম হচ্ছে কি উইলিয়াম বাটলার ইয়েটস। কি নাম? উইলিয়াম বাটলার ইয়েটস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উইলিয়াম বাটলার ইয়েটস, বানান ভালো করে খেয়াল করবে। তো এখানে উইলিয়াম বাটলার ইয়েটস কত সালে জন্মগ্রহণ করেন? যেহেতু এত বিখ্যাত একজন কবি, দ্য সেকেন্ড কামিং এর মতো একটা রহস্যময় বা এপোকালিপটিক যে কবিতাটি লিখেছেন, অ্যালিগরিক্যালি উনি কিন্তু কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করেছেন। তোমরা এখানে কবিতার লাইনগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, এবং তোমরা অবশ্যই এই কবিতাটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা কবিতার প্রত্যেকটি ইনফরমেশন খুব ভালোভাবে পেয়ে যাবে। তো আমি আশা করব তোমরা বই নিয়ে বসে আছো এবং সাথে সাথে স্ক্রিনের লেখাগুলো তোমরা অবশ্যই খেয়াল করছো। দেখো, ডব্লিউ.বি. ইয়েটস জন্মেছিলেন কিন্তু আয়ারল্যান্ডে। কোথায় জন্মেছিলেন? আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ডের কোথায় জন্মেছিলেন? ডাবলিন শহরে। কোন শহরে? ডাবলিন শহরে। এই ডাবলিন শহরে কিন্তু তৎকালীন সময়ে উনি যখন জন্মেছিলেন তখন ধীরে ধীরে কিন্তু একটা আন্দোলন তৈরি হচ্ছিল, কিন্তু এই আন্দোলনটি কিন্তু আমাদের সেকেন্ড কামিং কবিতা লেখার সময় পুরোপুরি একটা ওভারফ্লো হয়ে যায়। তো এই আন্দোলনটি কিসের জন্য? খাদ্য, বস্ত্র, অন্ন, এবং এর সাথে কিন্তু এস্টার রাইজিং এর একটা ওয়ার শুরু হয়ে যায়। ওকে, তো এই কবিতাটি এক্স্যাক্টলি লেখা হয় কত সালে? এক্স্যাক্টলি কবিতাটি 1919 সালে লেখা হয়। কত সালে লেখা হয়? 1919 সালে। ঠিক 1919 সালে কিন্তু আয়ারল্যান্ডে খুব বড়সড় একটি মুভমেন্ট তৈরি হয়ে যায়, যেখানে বহু মানুষ মারা যান। তো এখানে একদিকে বহু মানুষ মারা যান, দ্বিতীয়ত এটা কিন্তু পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ ফার্স্ট পোস্ট ওয়ার্ল্ড ওয়ার। কেন বললাম এটা? এখানে কিন্তু এরকম ব্যাখ্যা রয়েছে যে আফটারম্যাথ অর্থাৎ অঙ্ক করার পরে নয়, কিন্তু এখানে আফটারম্যাথ শব্দের অর্থ অঙ্ক করার পরে নয়। তোমরা অবশ্যই জানবে যে ম্যাথ বলতে কিন্তু আমরা ম্যাথামেটিক্স কে বুঝি, কিন্তু এখানে আফটারম্যাথ মানে কি? সেটা হচ্ছে যুদ্ধের পরের অংশ, সময়টাকে কিন্তু বোঝায়। দেখো, যুদ্ধ কিন্তু 1914 থেকে 1918 এই পর্যন্ত কিন্তু যুদ্ধের একটা ভীষণ ভয়াবহতা চলছিল, তাই না? এখানে কিন্তু 3টে পক্ষের যুদ্ধ হয়েছিল, দুটি নয় 3টে পক্ষ। ওকে, তো যেমন রাশিয়া ছিলেন একটা পক্ষে, আবার ট্রিপল ওয়ান্টেড একটা পক্ষ ছিল, এখানে 3টি দেশ ছিল, এবং আর কি ছিল? ট্রিপল অ্যালায়েন্স। এই 3টি পক্ষ কিন্তু যুদ্ধ করেছিল। এখানে রাশিয়ার যে অর্থনীতি পুরোপুরি ডাউনফল হয়ে গিয়েছিল। এই ডাউনফল হওয়ার কারণে কিন্তু এখানে একটা ভালো রকম জনসংখ্যার মৃত্যু হয়। বুঝতে পেরেছো? কারণ এখানে খাদ্য, অন্ন, বস্ত্র, এই সমস্ত সবকিছুর কিন্তু, এই সমস্ত বিষয়ের কিন্তু অনেকটা অভাব দেখা দেয়। অনেকে কিন্তু না খেতে পেয়ে মারা যায়, কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা যান এই সময়। ওকে, এবং রাশিয়াতে ভয়ানক একটি ভাইরাসের কারণে বহু মানুষও মারা গেছেন, এবং পুরো পৃথিবীতে একটা প্যান্ডেমিক দেখা দেয়। এই প্যান্ডেমিকটা কিন্তু আমেরিকা থেকে হয়েছিল। প্যান্ডেমিকের কারণে কিন্তু প্রায় 50 মিলিয়ন মানুষ মারা যান। 50 মিলিয়ন মানুষ। তো খেয়াল করো, আমি কেনই 50 মিলিয়নের কথা বলছি, এই মরে যাওয়ার কথা কেন বলছি? আমি তো সেকেন্ড কামিং কবিতাটি পড়লেই পারতাম, কিন্তু কেন বলছি? কারণ এই সবকিছু, এইগুলো কিন্তু আমাদের দ্য সেকেন্ড কামিং কবিতার একটা সেটিংস। অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটি বেশ কিছু সেটিংস এর উপর নির্ভর করে আছে। যেমন রিলিজিয়াস মুভমেন্ট রয়েছে। আচ্ছা, রিলিজিয়াস মুভমেন্টটা কোন ধর্মের কথা বলেছে? অবশ্যই এখানে বাইবেলের কথা বলা হয়েছে। বাইবেল অর্থাৎ কি? ক্রিশ্চিয়ানিটির কথা বলা হয়েছে। বাইবেল, এই বাইবেলের সাথে তোমাদের নিউ টেস্টামেন্ট জড়িয়ে রয়েছে, বাইবেলের নিউ টেস্টামেন্ট, এবং এর সাথে কিন্তু আরো একটা রয়েছে বুক অফ রেভেলেশন। বুক অফ রেভেলেশন। ওকে, এই দুটো বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের বাইবেলের সাথে এই কবিতার সেটিং এর উপরে। ওকে, এবার আমি যদি তোমাদের বলি
এই লেখক অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস ওনার যে ওয়াইফ প্যান্ডেমিকের কারণে কিন্তু মারা গিয়েছিলেন। অর্থাৎ উনি যখন কবিতা লিখছেন 1919 সালে, সে সময় কিন্তু এতগুলো বিষয় ওনার মাথার উপরে রয়েছে বা চারিদিকে উনি দেখছেন। এবং তোমাদের একটা ভয়ানক কথা বলতে চাই, যখন এই ওয়ার্ল্ড ওয়ারের শেষ পর্যায়ে তখন ইংল্যান্ডের অনেক বস্তিতে কিন্তু যুবক পাওয়া যেত না, কোনো পূর্ণাঙ্গ যুবককে খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ বাচ্চা এবং বৃদ্ধ এছাড়াও মহিলারা ছাড়া আর কাউকে কিন্তু সেইভাবে পাওয়া যেত না। যদি কোনো পুরুষকে পাওয়া যেত তাহলে কিন্তু কি হতো, হয় তাদের বাকশক্তি হারিয়ে গেছিল, অর্থাৎ সেল শক যেটা আমরা বলি, সেল শক এক্স্যাক্টলি সাইকোলজিক্যাল প্রবলেম, তাদের মেন্টাল ডিসঅর্ডার হয়ে গিয়েছিল। তারা যুদ্ধে এতটাই রক্তপাত হয়েছিল, এতটাই ভয়াবহ ছিল, যে কারণে কিন্তু তাদের বাকশক্তি ছিল না। এই সমস্ত কিছু কিন্তু আয়ারল্যান্ডে এবং পুরো ইংল্যান্ড ইউকে জুড়ে কিন্তু একটা ভালো রকম প্রভাব বিস্তার করেছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু সেই মুহূর্তে একটা অনাহার বা বেদনায় কাটাচ্ছিল। সেই পরিস্থিতিতে একদিকে যেমন নৈরাজ্য ছিল, অন্যদিকে সেরকম অর্থ সংকট ছিল সবারই। তো এই সমস্ত কিছু বিচার করে কিন্তু কবি মাথায় একটি কবিতা প্লটিং হতে থাকে, সেটি হচ্ছে কি দ্য সেকেন্ড কামিং। ওকে, তো এই সেকেন্ড কামিং কবিতায় আরো বেশ কিছু ইনফরমেশন আমরা এই মুহূর্তে নেব। খুব সংক্ষেপে কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি, কারণ এই কবিতা কিন্তু ভীষণ বড় একটা প্লটিং এর উপর নির্ভর করে রয়েছে। আমাদের যে আইরিশ ওয়ারের কথা আমি বলেছিলাম, যে ইস্টার্ন রাইজিং এর সময় বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার, সেই আইরিশ ওয়ার কিন্তু 1919 সালে হয়েছিল। ঠিক এই 1919 সালে কিন্তু উনি কবিতাটি লিখেছিলেন। তো প্রশ্ন হচ্ছে কত সালে জন্মেছিলেন? 1865 সালে, অর্থাৎ 1865 ডাবলিন শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেন কত সালে? 1939। ওকে, সেকেন্ড কামিং কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই পত্রিকাটির নাম কিন্তু দ্য ডায়াল। কি নাম? দ্য ডায়াল। ক্লিয়ার? দ্য ডায়াল পত্রিকায় কিন্তু এটা পাবলিশ হয়। তো এবার তোমাদেরকে বুঝতে হবে, এই ডায়াল পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে এটি কিন্তু আবার কত সালে পাবলিশ হয়? এটি 1920 সালে পাবলিশ করা হয়। আর ডায়াল পত্রিকা যেটা পাবলিশ হয়, পরবর্তীতে ওনার একটা ভার্সের কালেকশনে প্রকাশ করে। এখান থেকে একটা কোশ্চেন আসবে, সেই ভার্স কালেকশনে 1921 সালে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। কি নাম? সবাই লিখে নাও, মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। এখানে কিন্তু 1921 সালে দ্য ডায়াল পত্রিকা থেকে দ্য সেকেন্ড কামিং পাবলিশ করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এখানে নোটস করে নেবে। এবং এর সাথে তোমাদেরকে জানতে হবে দ্য সেকেন্ড কামিং কবিতাটি কোন ভার্সে লেখা হয়েছে। তো তোমরা সরাসরি লিখে নেবে, দ্য সেকেন্ড কামিং কবিতাটি বেলাং ভার্সে লেখা হয়েছে। কি কোন ভার্সে লেখা হয়েছে? বেলাং ভার্স। ক্লিয়ার? এবং এই বেলাং ভার্সটা কিন্তু আনরাইমড। কি হবে? আনরাইমড ইয়াম্বিক পেন্টামিটার। কি মিটার? আনরাইম ইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। অর্থাৎ আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে ইনফরমেশন গুলো আমি দিলাম এটি যথেষ্ট ইনফরমেশন, এবং এই ইনফরমেশন গুলো তোমাদেরকে অবশ্যই লাগবে। এইগুলো থেকে কিন্তু তোমরা 1 মার্ক পেতে পারো, কারণ কবিতার যে সেটিংস এবং কবিতা কোন সালে কিভাবে কখন কোন পত্রিকা প্রকাশিত, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসছে গত বছরগুলোতে। তো তোমরাও কিন্তু এখান থেকে কোশ্চেন পেতে পারো। ওকে, তো আমাদের এই কবিতাটি কত লাইনের? এটি 22 লাইনের কবিতা। প্রথম 8 লাইন অর্থাৎ ওয়াক্টেট রয়েছে অথবা অক্টেট, এবং বাকি যে 14 লাইনস রয়েছে সেই 14 লাইনসের যেটাকে আমরা সনেট বলে থাকি। তো এখানে 8 + 14 দুটো স্ট্যান্জা রয়েছে। এটা 14 লাইনের যেটা সেটা সনেট, এবং 8 লাইনের যেটা সেটাকে আমরা বলবো অক্টেট। ক্লিয়ার? তো চলো আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাই, এবং তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, এবং বইয়ের পাশে কিন্তু তোমরা কোন কোন লিটারারি ডিভাইস বা পোয়েটিক ডিভাইস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আমার কথা বলার সাথে সাথে লিখে নেবে। ওকে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, অর্থাৎ ঘূর্ণায়মান। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, অর্থাৎ তোমরা একটু খেয়াল করো, ঘূর্ণিপাকের মতো, অর্থাৎ ঘুরছে। টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরে চলেছে। ইন দ্য ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে তোমরা বুঝতে পারছো কি ঘুরছে? ফ্যালকন। এবং কে ডাকছে বা কার কথা শুনছে না? ফ্যালকনের কথা। এই যে দুটি লাইন রয়েছে, এখানে
প্রথমত আমরা একটি ছবির মাধ্যমে দেখব, তোমরা খেয়াল করবে ছবিটি হচ্ছে, এটা হচ্ছে মিডল পজিশন এবং ধীরে ধীরে এটা টার্নিং ঘুরছে এবং এখান থেকে কিন্তু আবার এটা, তোমরা যে এই চিত্রটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি জিনিস বলা হয়েছে, সেটা কি আমি তোমাদের কবিতার শেষে কিন্তু এই চিত্রটার এক্স্যাক্টলি ফর্মটা আমি বোঝাবো, কেন আমি এটা লিখলাম। এখান থেকে তো এই পর্যন্ত লিখতে পারতাম বা এই পর্যন্ত আমি ছবিটা আঁকতে পারতাম, কেন এটাকে কিন্তু একটা জায়ার বলা হচ্ছে, বুঝতে পেরেছো? এই জায়ার হচ্ছে একটা ঘূর্ণিপাক, যেখানে কিন্তু আমাদের একটা এজ কে নির্দেশ করছে। কি নির্দেশ করছে? এজ। অর্থাৎ এখানে হচ্ছে 2000 বছর শেষ, মানে 2000 বছর শেষ হলো এবং এখান থেকে আবার এই সময়টি কিন্তু 2000 বছর, বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে সময়টি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে পিছনে চলে গিয়েছে, আবার এখান থেকে সামনে। অর্থাৎ জিসাস ক্রাইস্ট কিন্তু আমাদের এই যে 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। কত বছর আগে? 2000 বছর আগে। অর্থাৎ উনি যখন এসেছিলেন তার আগে যে যে অলটা একটা অ্যাপোক্যালিপটিক, অর্থাৎ যে খেওয়াস শব্দের অর্থ কি তোমরা জানো? কারণ এটা হচ্ছে চারিদিকে নৈরাজ্য, অ্যানার্কিজম তৈরি হয়ে গিয়েছিল, তখন ওই অ্যানার্কিজমটাকে উনি কমিয়ে দিয়েছিলেন এবং তারপরে আবার যখন 2000 বছর পরে অ্যানার্কিজম চলে আসছে, তখনই কিন্তু ওনাকে আবার আমরা দ্বিতীয়বার আসার কথা বলছি, বুঝতে পেরেছো? তো এখানে এই বিষয়টি খুবই লক্ষণীয়, এই জায়গাটি কিন্তু এরকম ছবি হবে, এইভাবে কিন্তু আমাদের যে টার্নিং দ্য ওয়াইন্ডিং জায়ার দ্য ফ্যালকন, অর্থাৎ এখানে ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণ মানুষ, তোমরা এবার নোট করে নাও, সাধারণ মানুষ ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, যেন যে মালিক, অর্থাৎ ফ্যালকন যে পাখিটি, বাজ পাখি, সেই বাজ পাখির যে মালিক রয়েছে সে মালিকের কথা কিন্তু শুনছে না। তো এখানে স্পিচটা একটু মেটাফরিক স্পিচ ইউজ করা হয়েছে, অর্থাৎ ফ্যালকন যদি সাধারণ মানুষ হয় তাহলে ফ্যালকনার কি হবে? আমাদের গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু সাধারণ মানুষকে এখন আর তার শক্তি বা তার প্রশাসনিক লেভেলটাকে সক্রিয় রাখতে পারছে না, সবাই কিন্তু একটা নৈরাজ্যের ভিতরে প্রবেশ করেছে, কেউ কারোর কথা শুনছে না, সবাই চারিদিকে বিধ্বস্ত করে ফেলছে। ওকে, চারিদিকে শুধু অরাজকতা চলছে। এই অরাজকতার কারণেই কিন্তু ফ্যালকনকে যতবারই ডাকছে, যতবারই বাগে আনার চেষ্টা করছে, তাহা কিন্তু আর পারছে না। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্যালকনারকে কিভাবে বেকনিং করে ডাকছে, কিন্তু এই কিন্তু বলয় সৃষ্টি করেই চলেছে বারবার, যতবারই ডাকে ততবারই কিন্তু ঘুরতে ঘুরতে ভীষণ বড় একটা গোলযোগ বা সংঘর্ষময় পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। ওকে, থিংস ফল অ্যাপার্ট, তারপরে খেয়াল করো চারিদিকে সবকিছু বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে, কোনো কিছুর সাথে কোনো কিছুর কানেকশন নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ থিংস মানে জিনিসপত্রগুলো, এই থিংস বলতে কি বোঝানো হয়েছে? যে একটা রাষ্ট্রের বা একটা দেশের চারিদিকে যে সমস্ত বিল্ডিংস হতে পারে, কোন রকম গভর্নমেন্টাল ভবন হতে পারে, এই সমস্ত কিছুই, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বিজনেস প্রতিষ্ঠান হোক, কোন ইন্ডাস্ট্রি হোক, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদগুলো চারিদিকে যেন যথেচ্ছভাবে কি করা হচ্ছে, সবাই ভেঙে ফেলছে বা যে যার মতো কিন্তু আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে কিন্তু থিংস ফল অ্যাপার্ট বলা হচ্ছে। চারিদিকে কোন রকম শাসনের প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে না, সব অরাজকতা, নৈরাজ্য চলছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এই কিন্তু তোমরা প্রমাণ পেলে। সেন্টার শব্দের অর্থ কি? কেন্দ্র, অর্থাৎ দেশের যে প্রধানমন্ত্রী কিংবা যে রাজা, সেই রাজা কিন্তু তার প্রজাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারছে না, তাই বলছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড, ধারণ করতে পারছে না, তার ক্ষমতা দিয়ে তাদেরকে রক্ষা করতে পারছে না যে অরাজকতা চলছে এই মুহূর্তে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, নিছকই অ্যানার্কি মানে কি? নৈরাজ্য, নৃশংস কর্মকাণ্ড, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, পুরো ধরিত্রীকে একেবারে ধরাশ্রয় করে ফেলেছে। এখানে মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু এক ধরনের ভীষণ ইমেজরি প্রকাশ করা হয়েছে। কি প্রকাশ করা হয়েছে? ইমেজরি। তোমাদের মনে রাখতে হবে পুরো কবিতাটি কিন্তু একটা অ্যালিগোরিক, অর্থাৎ অ্যালিগোরিক্যালি ব্যাখ্যা করেছেন কবি এখানে। অ্যালিগোরিক শব্দের অর্থ কি? একটা রূপকধর্মী লেখা, ঠিক আছে? সমস্ত শব্দই কিন্তু অন্য একটা মিস্টেরিয়াস ভাবাপন্ন মনোভাব ফুটে উঠেছে, তাই না? তারপরে দেখো, the blood dimmed tide is loosed and everywhere the ceremony of innocence is drowned, অর্থাৎ blood dimmed tide শব্দের অর্থ is loosed এর অর্থ কি? এখানে প্রথমত মেটাফরিক স্পিচ ইউজ করা হয়েছে এবং এর অর্থ হচ্ছে যে চারিদিকে কিন্তু রক্ত তঞ্চিত হচ্ছে, অর্থাৎ চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং টাইড বলতে কি?
এই রক্তের স্রোতই শুধু নয়, এখানে পৃথিবীতে এই মুহূর্তে যে অরাজকতা হচ্ছে সেই অরাজকতার বিক্ষিপ্ত রূপ বা রুদ্র রূপটা কিন্তু বোঝানো হয়েছে, একটা ধ্বংসের পরিণতিকে ইঙ্গিত করে। সবল দুর্বলের প্রতি কিন্তু আঘাত করছে। এজন্য বলছে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ এন্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। অর্থাৎ এই রক্তের এই ভীষণ তাণ্ডবের মধ্যে কিন্তু যারা দুর্বল, যারা নিষ্পাপ রয়েছেন, যাদের কোনো ক্ষমতা নেই, যেমন আমরা সাধারণ মানুষজনকে বলতে পারি, সেই সাধারণ মানুষজন কিন্তু যারা বণিক শ্রেণী রয়েছে, ধনী ব্যক্তি রয়েছে, বা যাদের কাছে ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারা কিন্তু এই গরিব মানুষদেরকে শোষণ করে চলেছে, রাত দিন এদেরকে বিধ্বস্ত করে চলেছে। এই কবিতাতে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের বলে রাখি যে এই কবিতায় এক্স্যাক্টলি যে রিলিজিয়াস যে বিলিফটা রয়েছে, খ্রিস্টিয়ান ইডিওলজি যে বিলিফটা রয়েছে, তো এখানে নারীদেরকে কিন্তু একটা পিশাচিনী রূপে দেখা হতো। কারণ পরিবারের কোনো ব্যক্তি যদি অন্য কাউকে হত্যা করতো কিংবা কোন রকম খারাপ কোনো কিছু প্ররোচনা দিত, তাহলে কিন্তু সেই নারীদেরকে পিশাচিনী রূপে দেখা হতো, কারণ ওই নারী যেন তার উপরে ভর করেছে, এরকমটা কিন্তু বিশ্বাস করা হতো। এটা প্রায় 2000 বছর আগে, অর্থাৎ আগেকার সময় প্রাচীনকালে কিন্তু এই ভাবাবেগটা ছিল, নারীদেরকে হেয় করে দেখা হতো। তো এখানে রিলিজিয়াস যে ফ্যাক্টটি রয়েছে সেটাতে এটাও কিন্তু একটা প্রতিপন্ন করে তোলে আমাদের সামনে। ওকে, তারপরে কিন্তু ওই নারীকে, অর্থাৎ ওই নারী কিন্তু সেই পুরুষ বা কাউকে হত্যা করেনি, তবুও বাড়ি গিয়ে কিন্তু সেই নারীর উপর নির্যাতন করে তাকে জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারা হয়। বুঝতে পেরেছো? তো এখানে কিন্তু রিলিজিয়াসের যে একটা সুপারস্টিশন, কুসংস্কার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, অর্থাৎ যারা ভালো ব্যক্তিত্ব, যারা পণ্ডিত ব্যক্তি সম্পন্ন, যারা সমাজকে ধরে রাখবে, শিকড়ের ন্যায় আঁকড়ে ধরে রাখবে, সেই সমাজ কিন্তু আজকে, সেই ভদ্র বা সভ্য সমাজ কিন্তু তারা মুখ বুজে সহ্য করছে এই সমস্ত কিছু। আমি যদি এখানে তোমাদেরকে মহাভারতের কোন একটি কথা বলি, যেমন তোমরা দ্রৌপদীর বস্ত্রহরণের কথা জেনে থাকবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করেছো যে রাজসভায় যে দ্রৌপদীর কথা আমরা বলে থাকি, সেই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কিন্তু মহামহিম ভীষ্ম এবং আরো দুজন মহারথী কিন্তু চুপ ছিল, দ্রোণাচার্য এবং অঙ্গরাজ কর্ণ। ওনারা যদি তাদের অস্ত্র তুলে ধরতেন, তাহলে কিন্তু সেই মুহূর্তে সংসারে অত বড় সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হতো না। তো এখানে আমরা সেই বিষয়টি খেয়াল করলাম, যারা পণ্ডিত ব্যক্তি, যাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু তারা অবশ্যই চুপ করেছিল, সেই তাদের চুপ থাকার কারণে কিন্তু আজকের এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এরপরে কি হচ্ছে, while the words are full of passionate intensity, অর্থাৎ এখানে কিন্তু আমরা কৌরবদের পরিচয় অবশ্যই দিতে পারি, বা তোমরা বলতে পারো এখানে যে the worst মানে যারা খারাপ ব্যক্তিত্ব, তাদের দুষ্কর্ম কিন্তু আরো বহু ক্রমে, বহু স্টেপ কিন্তু বাড়িয়ে তুলেছিল। যেহেতু তাদেরকে কোনো রকম ভাবে রোধ করতে পারছে না কোনো প্রশাসন, তাই তাদের সেই ইন্টেন্সিটি, অপরাধ বোধের প্রবণতা কিন্তু আরো বেশি পরিমাণ হয়ে গিয়েছিল। তো আমি আশা করি তোমরা ক্লাসটি ভালো উপভোগ করছো। এর প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা যারা প্রথম এই ক্লাসটি করছো, অল্প কিছু সময়, হয়তো 30 মিনিট থেকে 40 মিনিট ক্লাসটি চলবে। তো এই ক্লাসটি কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি এই ক্লাসে নতুন থাকো, নতুন জয়েন করো, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবং তোমাদের যে রিকমেন্ডেশন বা ডিমান্ডস রয়েছে, তোমরা কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিক নিয়ে তোমরা ক্লাস চাও, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলোকে নিচে লিখতে হবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো শিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই কোনো ঐশ্বরিক শক্তি দণ্ডায়মান, অর্থাৎ এখনই মনে হচ্ছে এই যে অরাজকতা হচ্ছে, কবি তখন লিখতে লিখতে ভাবছেন হয়তো এই মুহূর্তেই কোন রকম ঐশ্বরিক শক্তি এসে এই সমস্ত কিছুকে নাশ করে দেবে, সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবে এই মুহূর্তে। ওকে, দুষ্টের দমন, শিষ্টের পালন কিন্তু এবার হবে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ আবার উনি বলছেন নিশ্চিতভাবেই কোন ঐশ্বরিক শক্তি আবার প্রতীয়মান হয়ে উঠছে, তাই না? এবার হঠাৎ করে দেখো দ্য সেকেন্ড কামিং আবার বলছে, দ্য সেকেন্ড কামিং মানে তোমাদের একটি কথা বলে রাখি, এই যে সেকেন্ড কামিং, ফ্যালকন, তাই না? তো ফ্যালকন, দ্য সেকেন্ড কামিং, এগুলো কিন্তু এক্স্যাক্টলি আমরা অ্যালিউশন বলে থাকি। কি বলে থাকি? পোয়েটিক ডিভাইসে অ্যালিউশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমি লিটারারি ডিভাইস গুলোকে লিখে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এগুলো নোটস করে নেবে, এগুলো থেকে কোশ্চেন অবশ্যই আসবে। এবং তোমাদেরকে আরো স্বাগতম জানাই, যারা তোমরা কলেজে উঠছো, তোমাদের জন্য কিন্তু নতুন ক্লাস শুরু হচ্ছে কলেজের। তোমাদের ফার্স্ট সেম, সেকেন্ড সেম বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের যে টপিক গুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করব। তার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ
তোমরা লিটারারির এই বিষয়গুলো যদি আরো গভীরভাবে শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, চলো। তো এখানে দ্য সেকেন্ড কামিং একটা অ্যালিউশন, এখানে জাস্ট কবি একটা কল্পনা করেছেন, এর বাস্তবতা কতটুকু সেটা কিন্তু উনি সেই মুহূর্তে জানেন না। এগুলোকে কিন্তু একটা দৃষ্টির আড়ালে কোনো কিছু ঘটে যাওয়া, মনে মানে অন্তরালে কোনো কিছু ঘটে যাওয়া, বারবার যে আমাদের মনের ভিতরে যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোর বহিঃপ্রকাশ, কিন্তু বাস্তবে অনেক সময় সেগুলো রহস্যময়ী হয়েই থাকে, কিন্তু তার বাস্তবে প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই না। এটাকে বলা হয় কিন্তু অ্যালিউশন। তারপরে দেখো, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, উনি হঠাৎ করেই খুব কষ্ট করে, মানে হার্ডলি খুব কদাচিৎ সেই তার দৃষ্টির দিকে কিন্তু এবার খেয়াল করলেন, সেই শব্দগুলো বের হলো। কি হলো? সেকেন্ড কামিং এর পরিবর্তে কি আসছেন এখানে? দেখো, ওয়েন, যখন, অফ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, এই স্পিরিটাস মুন্ডিও কিন্তু এখানে অ্যালিউশন। উনি জাস্ট কল্পনা করলেন, যখন একটা ভীষণ মূর্তি, ইমেজ মানে মূর্তি, আউট অফ স্পিরিটাস মুন্ডি, অর্থাৎ যখন সেটা বাইরে বেরোবে। স্পিরিটাস মুন্ডি মানে কি? এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড বা ল্যাটিন ফ্রেজ, সেটার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্ব আত্মা, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলি পরমাত্মা। সেটা কিন্তু হঠাৎ করে তার একটা প্রতিমূর্তি আমরা খেয়াল করলাম। সেই মূর্তিটি কেমন? চলো। ট্রাবলস মাই সাইট, আমার চোখ কিন্তু একটা দ্বিধায় পড়ে গিয়েছে বা সমস্যায় পড়ে গিয়েছে। কি? সামহার ইন স্যান্ডস, কোথাও ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, স্যান্ডস অফ দ্য ডেজার্ট মানে কি? মরুভূমিতে বালির উপর দিয়ে, আর শেপ উইথ ল্যান্ড বডি, কিসের শরীর? না, সিংহর শরীর, সিংহ আকৃতির সেই শরীর, অ্যান্ড দ্য হেড অফ ম্যান, এবং মানুষের মস্তক ধারণ করে কিন্তু উনি আসছেন। এক্স্যাক্টলি এটাকে আমরা স্পিনিক্স বলি। কি বলি? ক্লাস 6 এ কিন্তু তোমরা পড়েছো স্পিনিক্স। তো তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্পিনিক্স এর ছবিটি। তোমরা ক্লাস 6 এ পড়েছিলে, যখন মিশরীয় সভ্যতার সেই স্পিনিক্স এর ছবি তোমরা পিরামিডের সামনে দেখতে পেয়েছিলে। ঈশান বলছিল, মা ওটা স্পিনিক্স। সেই স্পিনিক্স এর কথা কিন্তু এখানে কবি স্মরণ করেছেন কিসের দ্বারা? নিউ টেস্টামেন্ট বুক অফ রেভেলেশনের দ্বারা কিন্তু স্মরণ করেছেন। মানে রেভেলেশন মানে কি? এবার নতুন পরিবর্তন বা নতুন কিছুর আগমন হতে চলেছে, তাই না? যদি আমার ব্যাখ্যা বা আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, যাতে এই ধরনের ভিডিও আমি তোমাদেরকে আরো প্রোভাইড করতে পারি। গেজ ব্লাঙ্ক মানে শূন্য দৃষ্টি। এই শূন্য দৃষ্টি বলতে কি বোঝানো হয়েছে? এই শূন্য দৃষ্টি বলতে এটা বুঝিয়েছে যে, যেটা এক্স্যাক্টলি পরে দেখো সেটা বোঝানো হচ্ছে পিটিলেস, মানে কোনো ক্ষমাহীন এবং শূন্য দৃষ্টি নিয়ে কিন্তু অ্যাজ দ্য সান, যেমনটা সূর্যের মতো। এই অ্যাজ দ্য সান এখানে কিন্তু দেখো সেমিলি ইউজ করা হয়েছে। এই যে সূর্য মানে এখানে প্রকাশ, সূর্য, যে সূর্য কি করে? সমস্ত প্রকাশ দেখায়। আমরা সবসময় সূর্যকে কিন্তু একটা প্রকাশের রূপ হিসেবে বর্ণনা করি, সেই সূর্য কিন্তু আজকে পিটিলেস হয়ে রয়েছে, পিটিলেস, করুণাহীন হয়ে রয়েছে। চারিদিকে শুধু রক্ত তাণ্ডব বয়ে রয়েছে, ধ্বংস বিধ্বস্ত হয়ে রয়েছে। এই মুহূর্তে সূর্যকে কিন্তু কি বলা হয়েছে? একটা করুণাহীন সূর্য, যেটা এক দৃষ্টে রয়েছে। কিসের দৃষ্টি? এই দৃষ্টিটা কিন্তু শুধু সূর্যের নয়, সূর্য জাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আলোতে স্পিরিটাস মুন্ডি ধীরে ধীরে এগিয়ে আসছে। কোথায়? আমরা অবশ্যই জানবো কোথায় এগিয়ে আসছে। দেখো, ইস মুভিং ইট স্লো থাইস, ধীরে ধীরে এগিয়ে আসছে। কে এগিয়ে আসছে? আমাদের স্পিরিটাস মুন্ডি। আমরা এটাকে কখনো কখনো রাববিষ্ট বলছি কবিতাতে। তো ওয়াইল ওয়াল অ্যাবাউট ইট, যখন এর সমস্তটা রিল শ্যাডোজ, যার প্রতিচ্ছবি পড়ছে, দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, অর্থাৎ এই ভয়ানক ধ্বংসলীলা কিন্তু দেখছে উপর থেকে, কিন্তু একটা প্রতিচ্ছবি পড়ছে কার? ভয়ানক ধ্বংস। দেখো, তোমরা জানো এমনি সাধারণ যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কিন্তু পচা গলা কোনো কিছুই তেমন ভাবে গ্রহণ করে না, কিন্তু এখানে ডেজার্ট বার্ডস বলতে একটা পাখিকে ইঙ্গিত করা হয়েছে, সেই বার্ডটির নাম হচ্ছে ভালচার, অর্থাৎ শকুন। শকুন কিন্তু পচা গলা শরীর খুবই পছন্দ করে। তাই তো এখানে সেই, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই শকুনের ছবি। এটা কিন্তু সেই যুদ্ধ বিধ্বস্ত সময়, তোমরা জানো সবাই, মহাভারতে যখন সেই ভীষণ যুদ্ধ হয়েছিল, পৃথিবীতে তেমন যুদ্ধ কিন্তু আর হয়নি বলা চলে। এক সময় অনেক বহু মানুষ কিন্তু মারা গিয়েছিলেন, এবং সমস্ত রক্তে, ব্লাড ডিম, চারিদিকে রক্ত কিন্তু ভরে গিয়েছিল। এই যে মুহূর্তটা রয়েছে, এই মুহূর্ত কিন্তু এখানে ইন্ডিগ্রান্ট ডেজার্ট বার্ড, তখন উপর থেকে শকুনের যে প্রতিচ্ছবি, এখানে বোঝা যাচ্ছে যে কবি বলতে চেয়েছেন যে অপ্রতিরোধ অর্থাৎ সন্ত্রস্ত মুহূর্ত, সেই মুহূর্তে শকুন এসে কিন্তু তার আত্মসাৎ করছে, তার খিদে মেটাচ্ছে।
এখানে সে ভীষণ রাববিস্ট, তার নিজের খিদে কিন্তু শকুনকে ইমেজরি করে কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন রাববিস্ট আজকে তার আত্মাকে তুষ্ট করছে, শান্তি প্রদান করছে, তাই না? কি করুণ কাহিনী, একটু ভেবে দেখো। কত মানুষ কিন্তু এই যুদ্ধে মারা গেল, তারপরে আবার কি হলো, ভীষণ প্যান্ডেমিক এর কারণে কিন্তু 5 কোটিরও বেশি মানুষ মারা গেল। তারপরে আরো কি হলো, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের তাদের যুদ্ধ লেগে থাকলো। তাদের স্টার রাইজিং ওয়ারে কিন্তু আবার 7 থেকে 12 মিলিয়ন মানুষ মারা গেলেন। সেই সময় কিন্তু কবি এই কবিতাটি লিখছেন, এবং এর সাথে কিন্তু ওনার নিজের ওয়াইফও কিন্তু মারা গেলেন। ওনার ওয়াইফ সেই ভয়ানক প্যান্ডেমিকের কারণে মারা গিয়েছিলেন, এবং ওনার পরিবারের বেশিরভাগ সদস্য কিন্তু মারা যান। তো এখানে তোমাদের বুঝতে হবে কতটা কষ্ট এবং দুঃখ নিয়ে কবি এই কবিতাটি লিখেছেন। তাহলে এই কবিতায় কি কোনো রোমান্টিসিজমের প্রকাশ পাবে? কখনোই না, রোমান্টিসিজমের কোনো প্রকাশ কিন্তু এখানে থাকবে না। কারণ আমার চোখের সামনে যা হচ্ছে সেই ঘটনাগুলোকে কিন্তু প্রত্যক্ষ করে কিন্তু আমি আজকে এই কবিতা লিখছি। নো, আমি নয়, ডাবলিন শহরের সেই দারুণ ব্যক্তিত্ব উইলিয়াম বাটলার ইয়েটস উনি কিন্তু লিখছেন। ওকে, তো চলো আমরা একদম শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, অর্থাৎ দ্য ডার্কনেস ড্রপস এগেইন অর্থ বলার আগে তোমাদেরকে জানতে হবে এই লাইনটিতে কি পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে। তোমরা অবশ্যই জানো, আমরা এটাকে বলবো অ্যালিটারেশন। কি বলবো? অ্যালিটারেশন। কেন বলবো অ্যালিটারেশন? দেখো, অ্যালিটারেশন হচ্ছে পাশাপাশি শব্দ, যেটাকে অ্যাডজাসেন্ট ওয়ার্ডস বলা হয়। পাশাপাশি শব্দ যদি একই রকম উচ্চারণ করে এবং সেটা প্রথম লেটার হতে হবে, প্রথম লেটার, ফার্স্ট লেটার হতে হবে, পাশাপাশি দুটো, কম করে দুটো, বেশিও হতে পারে, তাকে কিন্তু আমরা পোয়েটিক ডিভাইস হিসেবে অ্যালিটারেশন বা বাংলাতে অনুপ্রাস বলতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করবো, আমরা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে কিন্তু অনেকবারই হাইপারবোলিক অর্থাৎ এক্সাজারেশন, অতিশয়োক্তি ব্যবহার করেছিলাম বা বলেছিলাম। তো এখানে আমরা অ্যালিটারেশন দেখছি, ভিন্ন ভিন্ন ইমেজারি দেখছি, এবং অ্যালিউশন দেখছি, অ্যালিগরি দেখছি, তার সাথে একদম প্রথম লাইনে টার্নিং এন্ড টার্নিং, এখানে কিন্তু আমরা ভাওয়েলের মিল পেয়েছি। কিসের মিল? ভাওয়েল, ভাওয়েল নয়, ভাওয়েলের মিল পেয়েছি। এই ভাওয়েলের জায়গায় কিন্তু আমরা যখন ভাওয়েলের মিল থাকবে তখন সেটাকে কিন্তু আমরা কি বলবো? অ্যাজোনেন্স। খেয়াল করো তোমরা, অ্যাজোনেন্স। ক্লিয়ার? তো চলো, ডার্কনেস, অন্ধকার আবার নিমজ্জিত হবে, কারণ আমরা ভাবছি জেসাস ক্রাইস্ট কিন্তু আবার জন্ম নিচ্ছে, জেসাস ক্রাইস্ট আবার জন্ম নিচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখো, বাট কিন্তু এখানে কিন্তু দুটো বিপরীত ধারণা রয়েছে। তোমরা এখানে ভেবো না যে জেসাস ক্রাইস্ট কিন্তু বেথলেহেমে জন্ম নেবে। নো, এখানে খেয়াল করো, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, যেন সেই অন্ধকার আবার কি হবে? ড্রপস, নিমিলিত হয়ে যাবে, মুছে যাবে, চারিদিক থেকে আবার সবাই আগের মতো হয়ে যাবে, সবাই সেই সুন্দর রাজ্য পরিচালনা করবে, সরকার কর্তৃক সবাইকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। কিন্তু এখানে তা হলো না। বাট আই নো, কিন্তু আমি জানি এখন দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 বছর ধরে, নো 20 শত বছর, মানে 2000 বছর ধরে পাথুরে নিদ্রা, সেই পাথুরে নিদ্রা কিন্তু এক স্বপ্নেই ভেঙে গেল। কি হলো? ওয়ার বেক্স টু নাইটমেয়ার বাই আ রকিং ক্রাডল, অর্থাৎ একটি স্বপ্নে ভেঙে গেল। কিসের আওয়াজে? ওই যে পাথরের যে দোলনা রয়েছে, এই পাথরের দোলনাটাকে কিন্তু একটা অ্যালুশন ইউজ করা হয়েছে, এখানে কিন্তু অ্যালুশন, ফিগারস অফ স্পিচ ইউজ করা হয়েছে, তাই না? তো খেয়াল করো, সেই স্বপ্নে কিন্তু স্টোনি স্লিপটা ভেঙে গেল, কারণ নিথর হয়ে ঘুমিয়েছিল সেই ভীষণ পাশবিক বা দানবিক শরীরটি। ওকে, রাব বিস্ট, সেই রাব বিস্ট কিন্তু এবার আসবে। কার পরিবর্তে আসবে? দ্য সেকেন্ড কামিং, জিসাস ক্রাইস্টের পরিবর্তে কিন্তু আসবে। এন্ড হোয়াট রাব বিস্ট? কি সেই রাব বিস্ট? ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট, এবং শেষ সময় কিন্তু চলে এসছে। তিনি কিন্তু এবার এই সমস্ত মানে সমস্ত পরিস্থিতিকে কিন্তু এবার একেবারেই গ্রাস করে নেবেন, অর্থাৎ সমস্ত কিন্তু যাই বাকি ছিল ধ্বংস হতে, সবকিছু কিন্তু এবার একেবারে ধ্বংস হয়ে যাবে। তোমাদেরকে বুঝতে হবে, এই মুহূর্তে কিন্তু জেসাস ক্রাইস্টের জন্মের কথা বলা হচ্ছে না, কারণ জেসাস ক্রাইস্টের জন্মের পরিবর্তে কবির মনে কিন্তু হঠাৎ করে আসলো না, এখানে তো অন্য কিছু আসছে। সেটা কি? রাব বিস্ট, যেটাকে আমরা কি বলতে পারি? স্পিনিক্স। রাব বিস্টকে কিন্তু স্পিনিক্স বলে বোঝানো হয়েছে। স্লচেস টুয়ার্ডস বেথলেহেম
টু বি বর্ন, অর্থাৎ বেথলেহেমটা কিন্তু অ্যালুশন ইউজ করা হয়েছে। এবং এখানে সেই দানবিক বা অশুভ শক্তি, আসরিক শক্তি, সেটা স্লচেস ধীরে ধীরে টুয়ার্ডস কোন দিকে এগোচ্ছে, বেথলেহেমের দিকে জন্ম নেওয়ার জন্যে। অর্থাৎ সেই আসরিক শক্তি বা সেই দানবিক শক্তি আবার বেথলেহেমে জন্ম নেওয়ার জন্য চেষ্টা করছে। আবার কেন বললাম, কারণ এতদিন ধরে সেই নৈরাজ্য কিন্তু চলে আসছে, সে পুনরায় যেন আবার জন্ম নেবে। কিন্তু বাস্তবে আমরা অনেকেই ভাবছি এখানে সেকেন্ড কামিং কবিতাটিতে এই মুহূর্তে জেসাস ক্রাইস্টের জন্মের কথা না। কবি ভাবছিলেন যে জেসাস ক্রাইস্ট এসে হয়তো সবকিছুকে ঠিক করে দেবেন, আবার 2000 বছর আগের মতো ঠিক করে দেবেন, 2000 বছর পরে আবার যেমন সমস্যায় রয়েছে সেই সমস্যাটি কিন্তু ঠিক করবেন। কিন্তু তার পরিবর্তে কে আসছে? তার পরিবর্তে এখানে কিন্তু সেই সেকেন্ড কামিং অর্থাৎ জেসাস ক্রাইস্ট আসছে না। তোমরা ভালো করে, আমি বারবার বলছি, সেকেন্ড কামিং জেসাস ক্রাইস্ট কিন্তু আসছে না, আসছে কে? রাবিস্ট। কার পরিবর্তে আসছে? ইনস্টেড অফ জেসাস ক্রাইস্ট, রাবিস্ট স্পিনিক্স। ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করেছো এবং তোমাদের কবিতার প্রত্যেকটি লাইন আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি আশা করবো যে তোমরা কবিতাটি ভালোভাবে উপভোগ করবে এবং এই কবিতার সমস্ত বিষয় বেশ কিছু কোশ্চেন আমি এখানে রাখছি এবং এই কোশ্চেনের সাথে তোমরা ওয়ার্ড নোটস দেখতে পাচ্ছ। তোমাদের বইতেও কিছু ওয়ার্ড নোটস রয়েছে, সেই নোটস গুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে বেঙ্গলি মিনিং সহ দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদেরকে আবারও পারফেক্ট ইংলিশ কোর্সে স্বাগতম জানাই। 11-12 এর এই পারফেক্ট ইংলিশ কোর্সে তোমরা সবাই অনলাইনে জয়েন হয়ে যাও, যার কারণে কিন্তু তোমরা এরকম ধরনের দারুণ ভিডিওস গুলো কিন্তু পাবে এবং প্রত্যেকটি ভিডিও এমন এবং এতটাই ইনফরমেটিভ তোমাদের হবে যতটা তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সদা সর্বদা পারফেক্ট লার্নার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।